This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকের দিনের এখনো পর্যন্ত সবথেকে বড় খবর, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত খারিজ হয়েছে। ঠিক কি হলো, কোন জায়গায় দাঁড়িয়ে গোটা পরিস্থিতি জানবো। শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, এরকম ঘটনা এই প্রথম, তাই তো? একটা নজির তৈরি হলো। একেবারে মন্দিরা 1985 সালে দলত্যাগের বিরোধী আইন সেটি ভারতবর্ষে লাগু হয়, কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে বিভিন্ন আদালতে একাধিক মামলা হলেও কোনো কোর্ট এই মুহূর্তে পর্যন্ত এই ধরনের কোনো রায় শোনায়নি। মুকুল রায়ের ক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মামলা করেছিলেন এবং মুকুল রায়ের বিজেপি থেকে হঠাৎ করে তৃণমূল কংগ্রেসে যোগদান এবং তারপর তাকে পিএসসি চেয়ারম্যান করে দেওয়া, এই দুটো বিষয়ে মামলা দায়ের করা হয়। এদিন 2021 সালের সেই মামলা আজকে নিষ্পত্তি হয়। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় যে এটা কার্যত বেআইনি এবং বিধায়ক পদ মুকুল রায় সেটি খারিজ করা হচ্ছে। অনেকেই প্রশ্ন তুলেছেন যে মুকুল রায়ের এই মুহূর্তে যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সেখানে এর গুরুত্বটা কতটা। যদিও আইনজীবী মহলের ব্যাখ্যা যে এই ভবিষ্যতে যেহেতু দলত্যাগ বিরোধী আইনের নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, তাই এই রায়ের উপর ভিত্তি করে ভবিষ্যতে আগামী দিনে একটা অন্যতম নজির হতে চলেছে। মঞ্জিলা, ধন্যবাদ শ্রাবন্তী। মুকুল রায়ের ডিফেকশন পিটিশন, যেটি দুবার মাননীয় স্পিকার বাতিল করেছিলেন, যে না মুকুল রায় ডিফেক্ট করেছে সেরকম নাকি কোনো প্রমাণ মাননীয় বিরোধী দলনেতা দিতে পারেননি, এবং আরও কিছু উনি প্রিন্সিপালস অফ ল অ্যাপ্লাই করেছিলেন আর কি মাননীয় স্পিকার ওনার অর্ডার দেওয়াতে, যে এই লগুলো অ্যাটলিস্ট ভারতবর্ষের যে বৈধ আইনগুলি আছে তাতে সেই মতো রিফ্লেক্টেড নয়। এটাই আমাদের আর্গুমেন্ট ছিল। তো আমরা সেই রায়কে চ্যালেঞ্জ করে আবার আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হই, তাকে ডিসকোয়ালিফাই করে দিয়ে তার বিধায়ক পদকে খারিজ করে দিয়েছে বা বাতিল করে দিয়েছে। তো এটি ইতিহাসে প্রথমবার মাননীয় বিরোধী দলনেতা, আমার যিনি মক্কেল, যিনি এই মামলাটি করেছিলেন, তার যা যা বক্তব্য শুরু থেকে ছিল সেই বক্তব্যগুলি আজকে আদালত অ্যাপ্রুভ করলেন বা এই জাজমেন্টটি দিয়ে আর কি। এই ঐতিহাসিক রায় হাইকোর্টের বিলম্ব হলেও সত্যেরই জয় হয়, সংবিধানের জয় হয়েছে, মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংবিধানে জয় হয়েছে। আমি অধ্যক্ষ বিমান ব্যানার্জির পদত্যাগ দাবি করছি। মমতা ব্যানার্জির তো লাজ লজ্জা নেই, ওর পদত্যাগ চাইব। সংবিধানে শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী, তিনি প্রকাশ্যে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি এমনকি দলীয় হুইপ উপেক্ষা করে পার্লামেন্টের বিরুদ্ধে ভোট দিচ্ছেন। শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী একই কাজ করছেন, প্রকাশ্যে বিজেপির মঞ্চে যাচ্ছেন। তাদের সাংসদ পদ খারিজ হয় না। তখন সেই সব জায়গায় হাইকোর্টের রায়টা এলে তাহলে বোধহয় কোথাও বুঝতে সুবিধা হতো যে না, আইন সকলের জন্যই সমান। এক্ষেত্রে যেটা হচ্ছে, নিশ্চয়ই যদি দলত্যাগ বিরোধী আইনে পড়ে থাকেন, কোর্ট রায় দেবে, সেটা নিয়ে বলার কিছু নেই। কিন্তু বিজেপির বেলা রায়গুলো বড্ড দেরিতে আসে বা আসেই না। ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের, এবং অবশ্যই এটা একটা নজির স্থাপন করা। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত খারিজ। শুভেন্দু অধিকারী এবং অম্বিকা রায়ের মামলায় নির্দেশ হাইকোর্টে। দলত্যাগের পরও খারিজ হয়নি মুকুলের বিধায়ক পদ, তারপরে এই মামলা করা হয় এবং তারপর হাইকোর্টের এই রায় এবং মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম। রাজনৈতিক কর্মী কম, সাংবাদিক হিসেবে এটা বিশ্লেষণ করতে চাইছি। ঐতিহাসিক ঘটনা। আমার 25 বছরের সাংবাদিকতা জীবনের রাজনীতিকে কভার করা, আইন বিষয় কভার করা, প্রশাসনিক বিষয় কভার করার অভিজ্ঞতার ভিত্তিতে বলতে পারি, আরো সিনিয়র সাংবাদিক যারা আছেন তারা তাদের আরো 25 বছরের ইতিহাস নিয়ে বলতে পারেন যে আদালতের রায়ে বিধায়ক পদ খারিজ হওয়া অ্যান্টি ডিফেকশন লতে তা স্বতঃসিদ্ধ হলো, যা একটি ঐতিহাসিক ঘটনা।
আমার ধারণা একই ক্ষেত্রে দল বিরোধী আইনে কোনো বিধায়ক, কোনো সাংসদ, কোনো পঞ্চায়েত সদস্য সে দলত্যাগ করে অন্য জায়গায় যেতে গেলে আমার ধারণা এই মুকুল রায়ের যে জাজমেন্ট, মুকুল রায় দল বিরোধী এবং তার বিধায়ক পদ খারিজ হওয়ার যে ঘটনা, সেটি একটি উদাহরণস্বরূপ বারবার ব্যবহৃত হবে। তার মানে মুকুল রায়ের যে বিধায়ক পদ, সেই পদ খারিজ হয়ে গেল। মুকুল রায় কৃষ্ণনগর উত্তরের বিধায়ক ছিলেন, তার পদ খারিজ হয়ে যাওয়ায় সেই আসনটা খালি হয়ে গেল। যদিও এই মুহূর্তে উপনির্বাচন, ওই সিটে উপনির্বাচন হওয়ার কোনো প্রভিশন নেই, তার কারণ 2026 সালের বিধানসভা নির্বাচন আসন্ন। আরও একবার আপনাদের জানাই, হাইকোর্ট আজ যে রায় দিয়েছে তাতে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ। এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র আমাদের সঙ্গে রয়েছেন। শুভময়দা, একটা বিষয় বুঝতে চাইছিলাম যে মুকুল রায় তিনি দলত্যাগ করেছিলেন এবং সেই দলত্যাগ বিরোধী আইন, সেই বিষয়টাকে সামনে রেখে তার বিধায়ক পদ খারিজ করা হলো, কিন্তু আমরা তো এ রাজ্যে অন্তত এই দলত্যাগ বারবার দেখে থাকি। সেক্ষেত্রে এই যে নজির তৈরি হলো, আমরা বলছি ঐতিহাসিক রায়, আমরা বলছি এটা কি সকলের ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য হবে, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমাদের তো যে সংসদীয় গণতন্ত্র বেঁচে থাকা, সেই বেঁচে থাকার একটা বড় অংশ জুড়ে আছেন আমাদের বিচার ব্যবস্থা, এবং আমাদের দেশের যে সবচেয়ে ওপরে যে গণতন্ত্রের যে স্তম্ভ, তার মধ্যে আমরা বিচার ব্যবস্থাকে বলি। এবং সংসদীয় গণতন্ত্রের দুটি অংশ থাকে, একটা হচ্ছে নিয়ম নীতি, আরেকটি অংশ হচ্ছে মানুষের এথিক্স, মানুষের মরাল, এই জায়গাগুলো। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যে রাজনৈতিক দলের হয়ে আপনি নির্বাচনে জিতলেন, যখন আপনি অন্য কোনো রাজনৈতিক দলে যাচ্ছেন তার তো খুব একটা বাধা নেই আমাদের দেশে। ফলে যাওয়ার সময় আপনার উচিত কি? উচিত হচ্ছে যে নিয়ম মেনে যে সেই পদটি সেখান থেকে ছেড়ে দিয়ে, তার থেকে পদত্যাগ করে তারপর সেই নতুন রাজনৈতিক দলে যাওয়া। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই দল বদলের বিষয়টা তো সত্যি একটা সময় খুব একটা ছিল না। আপনারা দেখেছেন বামফ্রন্ট আমলে কি কংগ্রেস কেউ সিপিএম এ আসতে চায়নি? নিশ্চয়ই চেয়েছিল হয়তো, কিন্তু সেই প্রথাটা ছিল না। তৃণমূল কংগ্রেস আমাদের এখানে ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল থেকে শাসকের পক্ষে যাওয়ার একটা ট্রেন্ড, একটা ভাবনা এবং তাকে কাজে করে দেখানোর বিষয়টি শুরু হয়েছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিধানসভার স্পিকার তিনিও তার মতন করে নিশ্চয়ই নিয়ম কানুন দেখেছেন এবং যেভাবে তিনি বুঝেছেন, এবং তারপর বিজেপি সেটা পছন্দ হয়নি, তারা গেছেন কোর্টে, এবং কোর্টে গিয়ে একটি রায়, আমি বলবো এটি ঐতিহাসিক রায়, বলবো কেন, বলবো এটি খুব স্বাভাবিক একটি রায়। সহজভাবে রাজনীতিকে বুঝতে গেলে, সংসদীয় গণতন্ত্রকে বুঝতে গেলে, একজন মানুষ একটি দলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন যখন, তখন মানুষটিকে যতটা না ভোট দেওয়া হয়েছে, আমাদের সংসদীয় ব্যবস্থায় দলটিকে ভোট দেওয়া হয়েছে বেশি, কারণ তিনি প্রতীকে লড়াই করেছেন। সুতরাং এই জায়গায় মানুষের যে অ্যাসোসিয়েশন দলের সঙ্গে, যেটি গণতন্ত্রের একটি অংশ, ছেড়ে বেরোতেই পারেন, কিন্তু মানুষের যে ভোট নিয়ে এসেছেন, নতুন করে নির্বাচন অনেক রাজ্যে হয়েছে, কর্ণাটকেও হয়েছে, প্রথমত এক দল থেকে আরেক দলে যাওয়া, এই বিষয়টি একটি নীতির প্রশ্ন। কেন যাচ্ছেন মানুষের কাছে বোঝাতে হবে। যেতেই পারেন, কারুর নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে, কারুর আদর্শ না মিলতে পারে, কিন্তু একই সঙ্গে উল্টো দিকটা যে নিজের দলটি ছেড়ে যখন যাচ্ছেন, দলের মাধ্যমে যে পদ পেয়েছেন, যে সংসদীয় ব্যবস্থায় বিধায়ক হয়েছেন বা সাংসদ হয়েছেন, সেটিও ছেড়ে আসুন। ফলে সুপ্রিম কোর্ট, আজকে হাইকোর্ট আমাদের গণতন্ত্রকে রক্ষা করেছেন এবং আমরা সকলে আশাবাদী আমাদের দেশের সংসদীয় গণতন্ত্র এগিয়ে চলবে। শুভঙ্করদা, ধন্যবাদ আপনাকে অনেক। আমরা সুজন চক্রবর্তীর সঙ্গেও কথা বলেছিলাম। 25 বার আমি বলেছিলাম জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডেনাইড, সেটাকে পর্যন্ত উনি উড়িয়ে দিলেন এবং কার্যত আমার বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখন বলতে আমি তখনও বলেছিলাম যে কার্যত দল ত্যাগ করার পর যখন ব্যবস্থা নেবার কথা স্পিকারের, তখন স্পিকারের অফিস কি দলত্যাগীকে উল্টে সাহায্য করছে। এটা বুঝিয়ে দিল যে কাজটা স্পিকারের, সেটা উনি করতে পারেননি বলে কোর্টকে আজকে এই রায় দিতে হলো। আমি এই রায়কে স্বাগত জানাচ্ছি এবং স্পিকারের অফিস যেন বোঝে যে খুশি মতন চলা অ্যালাউড হবে না।